হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং এর পর্ব 8। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ব্রকির সামনাসামনি হয় ওই হায়নাটা, যাকে দেখে ব্রকি বলে, তুমি কি র্যাকান ফ্যাং এর মানা নিজের মধ্যে নিয়ে নিয়েছো? এই কথাটা শুনেই সুহো ভাবতে থাকে, তাহলে ওই ছোট্ট হায়নাটা র্যাকান ফ্যাং এর সব মানা নিয়ে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। ওই তরোয়ালটা নিজের জীবন দিয়ে দিল এই ফ্যাংয়ের উত্তরাধিকারকে বাঁচানোর জন্য। আর একই সাথে সুহোর কাছে এখন সিস্টেম থেকে একটা নোটিফিকেশন আসতে থাকে, তুমি কি ফ্যাংয়ের উত্তরাধিকারকে তোমার বন্ধু হিসেবে যুক্ত করতে চাও? যে মেসেজটা দেখে সুহো ভাবতে থাকে, আমি তো অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম ফ্যাংয়ের সাথে কাজ করব, আর এখন আমি এই সুযোগটা পেয়েছি। এই বলেই সে অ্যালার্টটা অ্যাকসেপ্ট করে নেয় এবং তার কাছে আরও একটা নোটিফিকেশন আসে, ইউ হ্যাভ রিক্রুইটেড সাকসেসর অফ ফ্যাং অ্যাজ ইউর অ্যালাই। মানে সুহো এখন এই হায়নাটাকে তার বন্ধু হিসেবে তার দলে নিয়ে নিয়েছে। এরপর হঠাৎ সুহো তার মাথার মধ্যে কিছু একটা অনুভব করতে শুরু করে। আসলে সুহো এই হায়নাটার পুরনো কিছু স্মৃতি দেখতে পায়, যেখানে ব্রকি এবং র্যাকানের উত্তরাধিকার একসাথে বসেছিল। যখন ব্রকি উত্তরাধিকারকে বলছিল, ফ্যাং মোনার্ক যুদ্ধে মারা গেছে, কিন্তু আমাদের কিছু করার নেই, এখানে যেই জিতবে সেই বেঁচে থাকবে, যে সব থেকে শক্তিশালী সেই বেঁচে থাকবে, যারা দুর্বল তাদের এখানে কোনো জায়গা নেই, তাই আমাকে অনেক শক্তিশালী হতে হবে বেঁচে থাকার জন্য। ওসব কথা চলতে চলতে এখানে আমরা কিছু লোককে দেখতে পাই, যারা এসে ব্রকের সামনে দাঁড়ায়। আমরা এখনই চিনতে পারলাম না এরা কারা, তবে আশা করি এর পরে বুঝে যাব। তারা সামনে এসে দাঁড়াতেই ব্রকি তাদেরকে জিজ্ঞাসা করে, আমাকে এখনো পর্যন্ত কেন মেরে ফেললে না তোমরা? যার উত্তরে সামনের মেয়েটা কোনো কথা বলে না। তারপরেই ওই মেয়েটা তার হাতে একটা পাথরের টুকরোর মতো নিয়ে সেটা ব্রকির চোখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়, যেটা দেখে ফ্যাংয়ের উত্তরাধিকার ভয়ে কান্নাকাটি করতে শুরু করে। এরপরে ওই মেয়েটা বলে, ব্রকি, এরপর থেকে তোমার কাজ হলো জীবিত মানুষদেরকে ধরে আমাদের কাছে নিয়ে আসা। এবং তার কোলের বাচ্চাটা বলে, তোমার চোখের মধ্যে যেটা আমরা বসিয়ে দিলাম ওটা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে এবং তোমাকে অনেক সাহায্য করবে, কিন্তু এটাকে তোমায় অনেক সাবধানে ব্যবহার করতে হবে। এই সব কিছু দেখে ফ্যাং মোনার্কের উত্তরাধিকার ওই ছোট্ট হায়নাটা এখনও ভয়ে কান্নাকাটি করতে থাকে। ওই হায়নাটার পুরনো এইসব স্মৃতি সুহো দেখতে পেরে বুঝতে পারে এই লোকগুলোই ব্রকির চোখের মধ্যে কিছু একটা বসিয়ে দিয়ে যায়, যার পর থেকেই ব্রকি এরকম হয়ে যায়। তারপর সুহো এটা ভাবতে থাকে, তাহলে এই লোকগুলোই কি ইটারিমের সাথে কোনোভাবে যুক্ত? সুহো এখানে বুঝতে পারে ফ্যাংয়ের উত্তরাধিকার এই হায়নাটা ব্রকিকে বাঁচাতে চায়, কিন্তু যদি এটা ওই লোকগুলোরই প্ল্যান হয়ে থাকে তাহলে এইখানে আমাকে ব্রকিকে মারতেই হবে। কিন্তু আমার কাছে এত শক্তি নেই যে আমি ব্রকিকে একা হারাতে পারবো। এরই মধ্যে ওই হায়নাটার সাথে বন্ধুত্ব করায় সুহোর এখন নতুন একটা স্কিল খুলে যায়, যার নাম হলো বন্ড স্কিল। এরপরে আমরা ওখানে দেখতে পাই যে সুহো এবং হায়নাটা একসাথে মিলে নতুন একটা রূপ তৈরি করে, যেটা আগের থেকে অনেক শক্তিশালী। সে এখন এক হাত দিয়েই ব্রকের অ্যাটাকগুলো আটকে দেয় এবং তার পেটের মধ্যে একটা ঘুষি মারে এবং তার মুখে একটা কিক মেরে তাকে পিছনে ফেলে দেয়। হঠাৎ করেই এত পাওয়ার দেখে ব্রকি ভাবতে থাকে, এটা কি আগের ছেলেটাই? ওর কাছে হঠাৎ করে এত শক্তি কোথা থেকে আসলো? আমি ওর মতো একটা বাচ্চা ছেলের কাছে হেরে যেতে পারি না। এই বলে ব্রকি জোরে ঘুষি মারে, কিন্তু সুহো ওই অ্যাটাককে খুব সহজেই আটকে ফেলে, যেটাতে ব্রকি আরও রেগে যায় এবং সে চেঁচিয়ে বলতে থাকে, আমি জানি না তুমি হঠাৎ করে এত শক্তি কোথা থেকে পেলে, কিন্তু আমি একটা সাধারণ মানুষের কাছে হেরে যেতে পারি না। এই বলেই ব্রকি দৌড়ে গিয়ে আবারও অ্যাটাক করে। আর এখন ব্রকির সাথে লড়াই করতে করতে সুহো মার্শাল আর্ট স্কিল শিখে যায়, আর তার মার্শাল আর্ট স্কিলের লেভেল 1 হয়। এরপরেই সুহো ব্রকিকে একটা জোরদার লাথি মেরে পুরো মাটির মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে হারিয়ে দেয়। আর তারপরে ওই হায়নাটা সুহোর ভেতর থেকে বেরিয়ে আসে এবং সুহো এখন স্বাভাবিক আগের মতোই হয়ে যায় এবং এই সময় সুহো অনেক কটা লেভেল বেড়ে যায়। এরপর বেরু বলে, ইয়ং মোনার্ক, আপনি অনেক ভালো লড়াই করছেন। এরপরে সুহো বেরুকে বলে, বেরু, তুমি বলেছিলে না যে তুমি একটা ইটারিম শক্তি অনুভব করতে পারছো ব্রকির থেকে? আমি কিছুক্ষণ আগেই ফ্যাংয়ের উত্তরাধিকারের আগের কিছু স্মৃতি দেখতে পারছিলাম, যেখানে আমি দেখতে পাই যে কিছু হান্টাররা ব্রকির চোখের মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেয়। ওই হান্টারগুলো কি ইটারিমের? আর ওই হান্টারগুলোর ব্রকিকে অ্যাটাক করার পিছনে উদ্দেশ্যই বা কী ছিল? যার উত্তরে বেরু বলে, না, ওরা হয়তো ইটারিম নয়। ইটারিমরা নিজে এইরকম ছোট কাজকর্ম করে না, তারা এরকম ছোটোখাটো কাজকর্মের জন্য দূত পাঠিয়ে দেয়। যার পরেই সুহো বলে, তার মানে ওই ইটারিমের দূতও পৃথিবীতেই আছে, এদের ব্যাপারে আরও কিছু তথ্য পাওয়া গেলেই খুব ভালো হতো। এরপরে সুহো ওই হায়নাটাকে বলে, তুমি আমাদের সাথেই যাবে তো? আমার কাছে একটা স্পেশাল জায়গা আছে তোমার জন্য, চলো তোমাকে সেই জায়গাতে নিয়ে যাই। এরপরে সুহো ওই হায়নাটাকে একটা ডানজনে নিয়ে যায়, যেটা দেখে বেরু জিজ্ঞাসা করে, আপনি এখন বাড়ি না গিয়ে ডানজনে কেন আসলেন? যার উত্তরে সুহো বলে, আমি এইখানে একটা
একটা জায়গা খুঁজছি ফ্যাংয়ের উত্তরাধিকারকে সুরক্ষিত রাখার জন্য। যেটা শুনে বেরু একটু অবাক হয়ে বলে, এই শ্যাডো ডানজানে আপনি জায়গা খুঁজছেন? এইসব কথা চলতে চলতেই সুহোর কাছে সিস্টেম থেকে আরেকটা অ্যালার্ট আসে, যেখানে আমরা দেখতে পাই ওই হায়নাটা সুহুকে তার নামকরণ করতে বলছে। যেটা দেখে সুহু নিজেও একটু অবাক হয়। তারপর সে কিছুক্ষণ ভেবে বলে, তোমার পশমগুলোর রং গ্রে কালারের, তাহলে আজকে থেকে তোমার নাম আমি গ্রে বলবো। হায়নাটা তার এই নাম শুনে একটু হাসে, আর একই সঙ্গে নিজের নতুন একটা নাম পেয়ে সে খুশিও হয়। এরপরে সুহো ওই জঙ্গলের ভেতরে ওই হায়নাটাকে থাকতে বলে, আর বেরুকে জিজ্ঞাসা করে তাহলে ও এইখানে খাবে কি? যার উত্তরে বেরু বলে, ওর মধ্যে দিয়ে ফ্যাং মোনার্কের রক্ত বইছে, তাই আমার মনে হয় ও জীবন্ত যে কোনো কিছুই খেতে পারবে। যেটা শুনে সুহো বলে, ঠিক আছে। আর এরপরেই তার এটা মনে পড়ে যে এখানে থাকা সব মনস্টারকে সে হয়তো মারেনি, তাহলে কি আমি গ্রেকে কিছু মনস্টারদেরকে মারতে বলবো? আর এরপরেই আমরা দেখি সুহোর কথা মতো গ্রে সেখানকার গবলিনগুলোকে একাই মারতে থাকে, যাকে দেখে সুহো বলে, গ্রে তোমার মুভমেন্টস খুবই ভালো। আর এদিকে সিস্টেমের থেকে তার কাছে অ্যালার্ট আসে যে তাকে কোয়েস্ট রিওয়ার্ড দেওয়া হয়েছে, একটা নতুন টাইটেল, যেটা হলো উলফ স্লটারার। যেটা দেখে সুহো ভাবে, উলফ স্লটারার কেন? ব্রকি একটা হায়না ছিল না? যার উত্তরে বেরু বলে, তাহলে চলুন আমরা সমস্ত ডিটেলসগুলোকে আর একটু ভালো করে দেখি। কিন্তু সুহো বলে, থাক, এই সমস্ত মিশনের ডিটেলস দেখে লাভ নেই, আমাকে এখন আরও মোনার্কের উত্তরাধিকারকে নিজের টিমমেট বানাতে হবে। যার পরে বেরু বলে, আমার মনে হয় না যে আপনার সিস্টেমটা এরকমভাবে কাজ করে। আমি শুনেছিলাম আপনার এই সিস্টেমটা যেরকমভাবে বানানো সেখানে অনেক কিছুই ইমপ্রুভ করা হয়েছে। এই সিস্টেম আপনার কোনোভাবেই খারাপ করতে পারবে না। যেটার মানে সুহো বুঝতে পারে না, তাই সে বেরুকে আবার জিজ্ঞাসা করে। যার উত্তরে এখন বেরু বলে, যখন সাং জিনভুর কাছে এই সিস্টেম ছিল তখন এই সিস্টেম সাং জিনভুকে ফোর্সফুলি স্ট্রং বানাতো। আর সেই সিস্টেমটা যে আর্কিটেক্ট বানিয়েছিল সে এই উদ্দেশ্যে বানিয়েছিল যাতে সে সাং জিনভুর শরীরটা এতটা স্ট্রং বানাতে পারে যাতে তার মধ্যে শ্যাডো মোনার্ক আসতে পারে। কিন্তু যখন সাং জিনভুর শরীর এরকম তৈরি হয়ে যায় তখন সাং জিনভুর আত্মাটাকে ওই সিস্টেম ভাঙতে পারে না। সে তখন এতই স্ট্রং হয়ে যায় যে সে সিস্টেমেরই বিরুদ্ধে চলে যায় আর তারপরে নিজেই হয়ে যায় শ্যাডো মোনার্ক। আর এখন সাং জিনভুর কাছে এতই পাওয়ার আছে যে তার আর লেভেল আপ করার প্রয়োজন নেই। যে সমস্ত শুনে সুহো বলে, আচ্ছা আমি বুঝতে পারলাম, তাহলে কি সিস্টেম আমাকেও সাহায্য করছে শ্যাডো মোনার্ক হওয়ার জন্য? যার উত্তরে বেরু বলে, না, এরকম ব্যাপার না, এই দুনিয়াতে শুধুমাত্র একজনই শ্যাডো মোনার্ক থাকতে পারবে। আমার মনে হয় এই সিস্টেমটা আপনাকে সাহায্য করবে আপনার একটা গাইড হিসেবে। যদি সিস্টেমে নতুন রকমের কোনো আপডেট আসে তাহলে সেটাও হয়তো আপনাকে সাহায্য করার জন্যই হবে। কিন্তু সুহো এখনও ভাবতে থাকে, তাহলে সিস্টেমের আসল উদ্দেশ্যটা কি? আর এরপরে সে সিস্টেমের স্ট্যাটাস উইন্ডো খুলতে দেখতে পায় যে তার নামের নিচে তার ক্লাস লেখা রয়েছে, যেটাতে আপাতত কিছুই নেই, অর্থাৎ সে কোনো ক্লাসে নেই। আর একই সঙ্গে সে এখন এটাও ভাবে, আমার সমস্ত স্ট্যাটগুলো অনেক বেড়ে গেছে যখন আমি মিস্ট বার্নের সঙ্গে ফাইট করেছিলাম তারপর থেকে। আর এছাড়াও আমি অনেকগুলো দরকারি স্কিলও পেয়েছি, কিন্তু তবুও আমি এখনও পর্যন্ত অনেকটাই দুর্বল, আমাকে আরও স্ট্রং হতে হবে। এমনকি আমি লাস্ট যে ফাইটটা করলাম সেখানে যদি গ্রে আমাকে সাহায্য না করতো আর যদি আমার সঙ্গে জুড়ে না যেত তাহলে গ্যারান্টি আমি ব্রকির কাছে হেরেই যেতাম। যদি সিস্টেমের দেওয়া প্রত্যেকটা মিশন যেটা আমি চাই সেটা আমাকে পাওয়ানোর জন্যই হয়, তাহলে এখন আর আমি বেশি না ভেবে সিস্টেমের সমস্ত মিশনগুলোকে কমপ্লিট করব। আর এইভাবেই হয়তো আমি আমার বাবা মায়ের সঙ্গে আবার দেখা করতে পারবো। আর এরপরে সুহো বেরুকে জিজ্ঞাসা করে, তুমি কি ইটারিমের কোনো খবর পেলে ব্রকির স্মৃতি থেকে? যার উত্তরে বেরু বলে, আমি ওর স্মৃতি পুরো চেক করলাম, কিন্তু তার মধ্যে আমি কোনো জায়গাতেই ইটারিমকে খুঁজে পেলাম না। কিন্তু আমি ব্রকের মেমোরিতে অন্য একটা গিল্ডের কথা জানতে পারলাম, যেই গিল্ডটা ব্রকিকে তার হায়না গিল্ডটা বানাতে সাহায্য করেছিল এবং সমস্ত কিডন্যাপ করা মানুষগুলোকে রিকভার করতেও সাহায্য করেছিল। সেই গিল্ডটার নাম হলো গ্রিম রেপ। আমার মনে হয় যে আমরা যদি ওই গিল্ডটাকে আর একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা ইটারিমের বিষয়ে আরও জানতে পারবো। আর এরপরেই আমরা দেখতে পাই অন্য একটা অফিসের থেকে একজন ফোন তোলে আর সে বলে, কী বলছো টেগু নাকি? তুমি সাউথ ইস্টে গেছিলে না একটা রেডের জন্য? অপর দিক থেকে ফোনে টেগু বলে, এটা এখন ইম্পর্ট্যান্ট ব্যাপার না, তুমি কি খবর দেখোনি হায়না ইনসিডেন্টের ব্যাপারে? ওর পেছনে তুমি নেই তো? তখন লোকটি বলে, কি বলছো? তুমি কি এখন চিড়িয়াখানা গেলে হায়না দেখতে পাচ্ছ না? তখন টেগু বলে, তুমি টপিকটা চেঞ্জ করো না লি মিনসুং, আমি অনেক আগেই তোমার কমিশন কনফার্ম করে ফেলেছি যেটা হায়না গিল থেকে আসতো। অ্যাসোসিয়েশন খুব শীঘ্রই তোমার পেছনে পড়ে যাবে এই সমস্ত কিছু খুঁজে বার করার জন্য। তখন মিনসুং বলে, ওরা যদি ধরেও ফেলে তাহলে ওরা কি করবে যদি আমি বলি আমার এখানে কোনো হাত নেই? আর তাছাড়াও আমি উকিলদের রেখে দেব, তারা এই বিষয়ে সব ম্যানেজ করে নেবে।
তখন টেগু বলে, তাতে কি হয়েছে, বেশি ওভার কনফিডেন্ট হয়েও না। তুমি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে চেনো না যে সে কতটা পাওয়ারফুল, আর তার সাথে ডিল করা অতটা সোজা না। আমি যতক্ষণে যাব তার আগে যেন সব ফিক্স হয়ে যায়। এই বলেই তেগু ফোনটা কেটে দেয়। এরপরে মিনসুং খুবই রেগে যায় এবং বলে, ও আমার কথা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে দিল, ও এত সাহস পেল কি করে? আগেও আমার একটা ড্রাইভার ছিল, আর এখনও এত অহংকার দেখায় কারণ ও একজন এস র্যাঙ্কের হান্টার। এই বলেই সে তার সামনের টেবিলটা এক ঘুষিতেই ভেঙে ফেলে। এরপর সে হায়না গিল্ডের ব্যাপারে ভাবতে থাকে আর বলে, আমার কাছে খবর এসেছে যে হায়না গিল্ডকে যে ডিস্ট্রয় করেছে ছেলেটা খুবই ইয়ং এবং একটা ব্ল্যাক মাস্ক পরেছিল। যাই হোক, আমার কাছে ওসব নিয়ে ভাবার এখন অত সময় নেই। যার ব্যাপারে আমি এখন অল্প জানি তার বিষয়ে বেশি ভেবে লাভ নেই। এখন আমার কাছে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা বলেই সে তার পকেট থেকে একটা কাচের বল বার করে যার ভেতরে কিছু ডাস্টের মতো ছিল। সে বলে, হান্টার অ্যাওয়েকিং সিমুল্যান্ট স্টার্টাস, একবার এটার বিজনেসটা চলুক, তারপর কেউ আর আমাকে অবহেলা করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করুন, আর এর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।